আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে এবং যুক্ত করতে পারেন নিজেকে আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন নিয়মিত ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভলি নতুন এবং দুর্দান্ত কিছু গল্প। তাই আমাদের এক্সক্লুসিভ গল্পগুলো শুনতে এক্ষুনি নিজেকে যুক্ত করুন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সের তালিকায়। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন একটি বিশেষ স্বাদের অ্যাডভেঞ্চার কাহিনী, ইলিয়াস শাহীর গুপ্তধন। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ঘটনা দিগন্তের কলম থেকে ইলিয়াস শাহীর গুপ্তধন। ছোট্ট ইব্রাহিম অন্ধকার গ্রন্থাগার কক্ষে একটিমাত্র মোমবাতি জেলে বসে আছে। এক মনে সে বহু পুরনো লেখাপত্র পড়ে চলেছে। অবাক বিষয়ে তার সর্বাঙ্গে শিহরণ তৈরি হচ্ছে। এই যে বিপুল রত্নভাণ্ডার! সম্রাট স্বয়ং আমার উপর এই গুরুদায়িত্বের ভার অর্পণ করেছেন। না, ভাবলেও আমার সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠছে। চারিদিকে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সামনে খোলা রয়েছে হলুদ হয়ে যাওয়া এক হাতে আঁকা নকশা। চোখের পলক পড়ছে না ছেলেটার। তার কল্পদৃষ্টিতে ভেসে আসছে নানান দৃশ্য। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সে আবারও নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, বইয়ের পাতায় এই যে অদ্ভুত দর্শন গৌতম বুদ্ধের মূর্তি আঁকা, এও কি সত্যি? সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে পালতোলা জাহাজে চেপে সত্যিই কি সেই অজানা দ্বীপে পৌঁছানো যায়? বুদ্ধদেবের মাথায় যে বিরল প্রজাতির পাথর বসানো রয়েছে, চাঁদের স্নিগ্ধ আলোয় সেখান থেকে কি চোখ ধাঁধানো আলোকছটা বের হয়? না, যতই ভাবছি শরীর জুড়ে এক শিহরণ খেলে যাচ্ছে। শৈশবকালের সেই ঘটনা যৌবনে পরিপুষ্ট তরতাজা এক যুবক ইব্রাহিমকে অন্ধকার আলো ছায়া ভরা কক্ষে আলাউদ্দিন সমর্পণ করছে। তখন ইব্রাহিমের চোখের সামনে ভেসে উঠছে ছেলেবেলায় দেখা সেই স্বপ্ন। সে আবারও নিজের মনে মনে বলে উঠল, তবে কি এটাই সেই সুযোগ যা আমায় সুলতানের গুণগ্রাহী করে তুলবে? যদি জাহাজে চেপে ধনসম্পদ নিয়ে ওই দ্বীপে রেখে আসার সময়কালে আরও বিপুল পরিমাণ রাজ ঐশ্বর্য নিয়ে রাজ্যে ফেরা যায়, তাহলে মন্দ হয় না। তাছাড়া এমন এক রোমহর্ষক অভিজ্ঞতা যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদিত হয়ে থাকবে, সেই 200 বছরের প্রাচীন গুপ্তধন কি আদৌ ফিরিয়ে নিয়ে যেতে পারবো? এতগুলো মানুষ যারা আমার মুখ চেয়ে সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এই সুগম যাত্রাপথে সামিল হয়েছে তাদের দিশা দেখাতে? জানি না, তবে আমায় যে পারতেই হবে। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম ভাবছে যে অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে তা সফল হবে তো। সে নিজে এতজন মানুষকে স্বপ্ন দেখিয়ে হাজার হাজার মানুষের দায়িত্ব সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে। সবকিছুর পেছনে কিন্তু তার নিজের ছোটবেলায় দেখা সেই স্বপ্ন রয়েছে, অজানাকে জানার তীব্র অভিলাষা যা তাকে এত দূর টেনে এনেছে। বালির তটভূমিতে ইব্রাহিম, অ্যাবেলিও, মাহমুদ আর শৈল একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করছে। অভাবনীয় আনন্দ, প্রবল দুঃসাহসিক অভিযান সফল হওয়ার আনন্দ। এই কাহিনী অনেক আগের। ভারতের ইতিহাসে মোগলদের জয় পতাকা উঠতে তখনও দেরি আছে। ইসলাম আগ্রাসনের প্রভাবে গোটা দেশের মানুষজন ইসলাম হয়ে যাচ্ছে। ব্যতিক্রম কেবলমাত্র একটি। ইলিয়াস শাহের পতনের পর অরাজক হাবসি বংশ অকথ্য অত্যাচার চালিয়েছে 8 বছর ধরে। তবে বাংলার মানুষের পরিত্রাতা হিসেবে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এসেছিল। তারপর বঙ্গদেশ বিস্তৃত বঙ্গদেশে পরিণত হচ্ছে। বোধহয় গোটা উপমহাদেশে এখানকার যে সুখী মানুষ তার কোথাও নেই। ঈদ উল ফিতরের কয়েকদিনের পরের কথা। হিন্দু মুসলিম নির্বিশেষে ভোরের আলো ফোটার সময় থেকেই জমা হচ্ছে সবাই।
রাজদরবার থেকে বেরিয়ে প্রাসাদের সিঁড়ি দিয়ে নেমে এসে সকলের মাঝখান দিয়ে গৌড়ের রাস্তা দিয়ে হেঁটে যাবে সুলতান। প্রতি বছর একদিন পীর বাবার মাঝাবে খালি পায়ে সুলতান হেঁটে যায়। সৈনিকরা ঢাল আর বল্লম হাতে রাস্তার দুপাশে আপ্লুত জনতাকে আটকে রেখেছে। প্রাসাদের ভেতর থেকে দামামা আর ভেঁপু বেজে উঠল। ওই দেখা যায় সুলতান সিঁড়ির ওপর দাঁড়িয়ে। প্রথম দর্শনেই জনগণের মধ্যে একটা প্রবল আনন্দের রোল খেলে গেল। সকলে চিৎকার করে উঠল, জয় শাহেনশার জয়, জয় শাহেনশার জয়। কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি দিয়ে সকলের মাঝখান দিয়ে খালি পায়ে সুলতান মাঝাবের দিকে চলতে শুরু করল। সকলে ফুলের পাপড়ি ছুঁড়ে সুলতানকে আর পথকে ভরিয়ে দিচ্ছে। সহস্র বদনে আলাউদ্দিন ফুলের উপর দিয়ে হেঁটে হেঁটে মাঝাবে পৌঁছল। সেখানে বৃদ্ধ ফকির পীর বাবা তাকে আলিঙ্গন করলেন। তারপর নামাজ পড়ে মাঝাবের বাইরে জড়ো হয়ে থাকা জনতার উদ্দেশ্যে কিছু কথা বলে সুলতান আলাউদ্দিন নিজের প্রাসাদে ফিরলেন। তিনি সিংহাসনে বসতেই একজন দূত এসে খবর দিল, জাহাপানা, সেনাপতি মোহাম্মদ নাসির খবর পাঠিয়েছে কামরূপ জয় করে ফেলেছে সে। সেনাবাহিনী নিয়ে কয়েকদিনের মধ্যেই গৌড়ে ফিরবে। নাসিরকে খবর পাঠাও যেন একটাও মানুষকে অকারণে হত্যা না করা হয়, কোনো অসহায় স্ত্রীলোকের উপর কোনো অত্যাচার যেন না করা হয়। আর ওদেশে হিন্দুদের যে মন্দির রয়েছে সেই মন্দিরে যেন কোনো রকম আঘাত না আসে, এ কথা বিশেষভাবে খেয়াল রাখবে। আর জোর করে কোনো যুদ্ধবন্দীকে ধর্মান্তরিত করতে পারবে না। যে আজ্ঞে জাহাপানা, আমি খবর পাঠাচ্ছি। হুকুম করার পর শাহজাদা মনে মনে অত্যন্ত খুশি হলেন। প্রত্যয়ী পুরুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বঙ্গদেশের মানুষ তার এবং তার পরিবারের কালো ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না, অথচ এই মানুষগুলো তাকে অসম্ভব সম্মান করে, ভালোবাসে। আল্লাহর অশেষ করুণা। সন্ধ্যার পর বেগমজানের সঙ্গে দেখা করতে খাসমহলে গিয়েছিলেন সুলতান। ঈদের পরের চাঁদ আস্তে আস্তে বড় হচ্ছে। আঙুরের রস ভর্তি পানপাত্র নিয়ে চাঁদ দেখতে দেখতে বেগমের সঙ্গে যখন শেহজাদা গল্প করছেন, তখন তিনি কল্পনাও করতে পারছেন না উত্তর দিক থেকে কি বিপদ আসছে। রাজপ্রাসাদের অন্তর্মহলে আজ পিন পতন নিস্তব্ধতা। রাত্রিকালীন প্রদীপ যে জায়গাগুলোতে জ্বলছে তা ব্যতীত কোথাও কোনো আলো নেই। সুলতান আলাউদ্দিন তার দুই নিকট পরামর্শদাতা ও অত্যন্ত আন্তরিক বন্ধুসুলভ কর্মচারী রূপ ও সনাতনের সঙ্গে কথাবার্তা বলছে। আচ্ছা, তোমরা আমায় বলতে পারো, আমি তো এই বঙ্গদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যই এত কিছু করেছি, তাহলে আল্লাহর এত পরীক্ষা কেন আমার প্রতি নেমে আসছে? তবে আমি একটা কথা বলতে চাই সুলতান, যদি অভয় দেন তবে বলি। হ্যাঁ, নিশ্চয়ই, তোমার যা মনে হয় তুমি বলো। যা শুনেছি তাতে আক্রমণকারীদের প্রকৃতি অত্যন্ত ঘৃণ্য বলেই জেনেছি। যে যে রাজ্যে তারা এর আগে আক্রমণ করেছে সেই জায়গাগুলো সর্বনাশ করে দিয়েছে। আমি আপনাকে একটা পরামর্শ দিব যে রাজকোষের সম্পদ শত্রুপক্ষের আক্রমণের আগে যতটা সম্ভব গুপ্ত স্থানে লুকিয়ে ফেলা উচিত। রাজ্যে আক্রমণ করলে কৃষি জমি, সাধারণ মানুষের ঘরবাড়ি, এই সমস্ত কিছু ধ্বংস হবেই। এগুলো থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। তবে রাজপরিবারের যে ধনসম্পদ তা যদি জবনরা কোনোভাবে লুট করতে আসে তবে যেন তারা না করতে পারে। এতে আক্রমণের পরবর্তী সময়ে রাজ্যের পুনর্গঠনের কাজ অনেকটা সহজ হবে। আর মহারাজ, যদি পারেন তবে রাজকোষের সম্পদ স্থানান্তরের ঘটনাটা যতটা সম্ভব ততটাই গুপ্ত রাখবেন। সাধারণ মানুষের কাজের জন্য এই সম্পদ এরপরে সঠিকভাবে ব্যবহৃত হবে। লোদিদের গুপ্তচরের অনেক নাম আমি শুনেছি। আমি নিশ্চিত আক্রমণের পূর্বেই আমাদের রাজ্যেও বহু জায়গাতে অনেক গোপন গুপ্তচর নিয়োগ করেছে, যারা রাজকার্যে গোপন থেকে গোপনতম খবর সংগ্রহ করে শত্রুদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে। এইটুকুই আমার নিবেদন যে ভবিষ্যতে এই বিশাল পরিমাণ সম্পদ যেন শয়তানদের হাতে চলে না যায়। কথাটা তুমি একেবারেই ঠিক বলেছ। তাহলে আমি এই নিয়ে একটু বিবেচনা করি।
আমার সবচেয়ে বিশ্বস্ত কিছু মানুষজনদের আমি এই দায়িত্ব দেব। আল্লাহর কাছে এই দোয়া জানিয়ে তাদেরকে দায়িত্ব অর্পণ করব যে শয়তান যেন তাদের উপর ভর না করে, আর যেন এই কাজ সঠিকভাবে করে উঠতে পারে। আলাউদ্দিন একদিনের সময় নিয়ে চিন্তা ভাবনা করে দেখলেন যে এর থেকে ভালো প্রস্তাব এই মুহূর্তে আর কিছু করা সম্ভব নয়। সিকান্দার যে পরিমাণ সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে আসছে তাতে আলাউদ্দিন নিশ্চিত হতে পারছেন না যে সে সিকান্দারের সঙ্গে যুদ্ধে জিততে পারবেন কিনা। যদি ভাগ্যের ফেরে এই যুদ্ধে তার হার হয় তবে ওই হিংস্র নেকড়ের দল সর্বস্ব লুট করবে, তার রাজ্য জাহান্নাম করে দেবে। যদি প্রাণে আলাউদ্দিন বাঁচে তবে যতদিনই সময় লাগুক সিকান্দারকে সে হারাবে। বাংলা সালতানাতের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। ইব্রাহিম রূপ সনাতনের ভাই, ওরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। ইব্রাহিম যে শুধুমাত্র অস্ত্রচালনা, অশ্বারোহণ এগুলোতেই পারদর্শী তা নয়, ইব্রাহিম বুদ্ধিতেও আর সকল মানুষের থেকে আলাদা। তাই রাতের আঁধারে নিজের ঘরে ইব্রাহিমকে আলাদা করে তিনি কথা বলার জন্য ডেকে পাঠালেন। বলুন ভাইজান, আমাকে এইভাবে কি বলার জন্য ডেকেছেন? ইব্রাহিম, হয়তো তুমি শুনে থাকবে দিল্লির সালতানার থেকে সিকান্দার লোদি সেনাবাহিনী নিয়ে বাংলা আক্রমণের জন্য এগিয়ে আসছে। একটার পর একটা পরগনা জয় করে পাখির চোখ করেছে বাংলাকে। হয়তো এ কথাও শুনে থাকবে ওরা যত পরিমাণ সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করতে আসছে তা প্রতিরোধ করবার ক্ষমতা আমাদের নেই। এই নিয়ে আমি দ্বন্দ্বে আছি। শাহজাদা, আল্লাহ তাআলার উপর আপনি ভরসা রাখুন। রক্তের শেষ বিন্দু পর্যন্ত ইব্রাহিম আপনার জন্য লড়বে, আপনার সৈন্যবাহিনীর প্রত্যেকটা সৈনিক লড়বে। আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষ লড়বে। মুখে একটা স্নিগ্ধ হাসি নিয়ে সুলতান আলাউদ্দিন বলল, আমি জানি, সেই ভরসাতেই তো যুদ্ধের প্রস্তুতি নেব। তবে তোমাকে আমি এই যুদ্ধে লড়তে দিতে চাই না। তোমার উপর আমি এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজের ভার দিতে চাই। যদি এই কাজ আমার গোটা সালতানাতের মধ্যে কেউ করতে পারে সেটা একমাত্র তুমি, না হলে আর কেউ নয়। ইব্রাহিম নিতান্তই কিশোর, তার এখনো পর্যন্ত গোঁফ না গজানো ঠোঁটের উপরে একটা তৃপ্তির হাসি দেখা দিল। কিন্তু তারপরেই জিজ্ঞাসা ভঙ্গিতে ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। কি দায়িত্ব সুলতান? সুলতানের নিজের শয়নকক্ষের বিশাল বড় বড় খিলানের মাঝে যে দু একটা প্রদীপ জ্বলছে তার আলো খুব বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারেনি। তবে সেই অন্ধকারের মধ্যেই যে অল্প আলোর রোশনাই ছড়িয়েছে তাতেই সুলতানের মাথার উপরের মুকুটে যে বিশাল আকার হিরে রয়েছে তার দীপ্তি প্রকাশিত হচ্ছে। সুলতান আলাউদ্দিন তার মাথার মুকুট খুলে পালঙ্কের উপর রাখলেন। তারপর ভাবগম্ভীর কণ্ঠে বললেন, এই যুদ্ধে হয়তো আমি পরাজিত হলে প্রাণে বেঁচে থাকবো না। যদি না থাকি তবে আমি জানি তোমাকে বাঁচতে হবে। বাংলার মানুষ তোমার সঙ্গে থাকবে। সেনাবাহিনীর পুনর্গঠন করে তুমি আবার বাংলা উদ্ধার করবে। তবে তার জন্য আর বাংলার মানুষের দুর্দশা ঘোচানোর জন্য তোমার বিপুল পরিমাণ সম্পদের প্রয়োজন পড়বে। এখন রাজকোষে যে পরিমাণ সম্পদ রয়েছে তার কিচ্ছু অবশিষ্ট থাকবে না যদি আমি পরাজিত হই। তাই আমি চাই এই সম্পদ যুদ্ধের আগে নিরাপদ স্থানে লুকিয়ে ফেলা হোক। কোন স্থান আমি জানি না, তবে এইটুকু জানি আমার নিকট থেকে নিকট কর্মচারীদের যদি আমি এই কাজে নিযুক্ত করি তবে এই বিশাল পরিমাণ ধনসম্পদ দেখে তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। আমি তোমার উপর বিশ্বাস করি, তাই এই কাজের দায়িত্ব আমি তোমার উপরই দিতে চাই। এক ধাক্কায় এতগুলো কথা বলে সুলতান পালঙ্কের উপরে বসলেন। ওই অন্ধকার ঘরের মধ্যেও যদি কেউ ইব্রাহিমের চোখ ভালো করে লক্ষ্য করতে পারত তাহলে তাতে অশ্রুবিন্দুর উপস্থিতি দেখতে পেত। ইব্রাহিম জানে সুলতান তাকে একটু অন্য নজরে ছোটবেলা থেকেই দেখে, তবে এতটা যে হৃদয় থেকে তার প্রতি এতটা অনুরক্ত সেটা আগে অনুভব করেনি। সুলতান, আমি এই কাজের জন্য প্রস্তুত। আমি রাজকোষের সকল মূল্যবান ধন সম্পদ সঠিক জায়গায় লুকিয়ে রাখব। আপনি চিন্তা করবেন না। সিকান্দার লোদির যত সৈন্যবাহিনী আসুক তারা কেউ আলাউদ্দিনের সম্পদ খুঁজে পাবে না। তবে এই কাজ কি তুমি একাই করবে? আমি চাই যাতে এই কথা
প্রাসাদের ভেতরের লোকজনও খুব বেশি কেউ না জানুক। আমি আমার সাথে মাহমুদ আর শৈলকে নিতে চাই। আলাউদ্দিন মাহমুদ আর শৈল দুজনকেই বিশ্বাস করেন। জন্মানোর পর থেকে ইব্রাহিমের সঙ্গে প্রায় একসাথেই ওরা বড় হয়েছে। শৈল আলাউদ্দিনের দবিরি খাসের ছেলে, আর মেহমুদ প্রায় তার নিজের ছেলেরই মতন। সুলতান বলল, তবে তোমরা এই কাজ কবে করতে চাও, আর ঠিক কতটা পরিমাণ শ্রমিক তোমাদের লাগবে আমাকে জানাও। আমি আপনাকে আগামীকালের মধ্যে সব তথ্য জানিয়ে দেব। শুধু আমাকে গোপনে একবার শৈল আর মাহমুদের সঙ্গে কথা বলতে হবে। বেশ, তবে তাই হোক। পরদিন গভীর রাতে আলাউদ্দিনের খাসমহলের ভেতর 3টি প্রায় কিশোর আঁধারের মধ্যে দিয়ে নিঃশব্দে উপস্থিত হল। ওদের প্রায় সর্বাঙ্গ কালো কাপড়ে ঢাকা, চারিদিকে প্রদীপের মৃদু আলো, আর বেশিরভাগ অন্ধকারের সাথে ওরা যেন একেবারে মিশে রয়েছে। ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল ইব্রাহিম। একদম চুপ। চারিদিকে স্বতন্ত্র প্রহরীর দল। আমাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে সম্রাটের কক্ষে পৌঁছতে হবে, কেউ যেন টের না পায়। আলাউদ্দিন নিজের কক্ষে তখন শয়নের প্রস্তুতি করছেন। হঠাৎ তার ঘরের ভেতর ইব্রাহিম প্রবেশ করে বলল, সুলতান, আজ আপনার সাথে কথা বলবো। সুলতান প্রথমে চমকে গেলেও ইব্রাহিমকে দেখে শান্ত হলো। সুলতান, আমার খুব বেশি লোকের প্রয়োজন নেই। আমরা 3 জন, আর আপনি যদি 3-4 জন বিশ্বস্ত সৈনিক দেন তাহলে আজই আমি কাজ শুরু করে দেব। আমি রাজকোষের মোট সম্পত্তির পরিমাণ আর জিনিসপত্রের খোঁজ করে ফেলেছি। তবে সুলতান, আপনাকে আমি খাজানা লুকানোর স্থান সম্পর্কে বলতে চাই না। যদি আপনি এইটুকু অনুমতি এখন আমাকে দেন তবে খুব ভালো হয়। আমি বিশেষ একটি সংকেতের মাধ্যমে পথের খোঁজ আপনার কাছে রেখে যাব। তবে আমার অনুরোধ, যদি আমরা ফিরে না আসি তখনই আপনি সেই সংকেত দেখবেন। একমাত্র কারণ যাতে আক্রমণকারীদের হাতে এই গুপ্ত সংকেত না পৌঁছয়। আমি তোমাকে অনুমতি দিলাম, তবে খুব সাবধান। সুলতান আলাউদ্দিনের ভরসা বৃথা যায়নি। মাত্র 4 জন বিশ্বস্ত কর্মচারীর সহায়তায় ওরা 3 জন ওই দিনই রাতের মধ্যে শাহী খাজানার প্রায় সবটুকু অংশ সুরক্ষিতভাবে প্রাসাদের গোপন সুড়ঙ্গের মধ্যে দিয়ে বাইরে বের করে আনতে পারল। সেই দিনেই সবকিছু করার মতো প্রস্তুতি আগে থেকেই ইব্রাহিম করে রেখেছিল। শাহী খাজানার পাহারাদারদের খাবারে আগে থেকেই ঘুমের ওষুধ মেশানো ছিল। খাবার খাওয়ার পর যখন তারা রাতে পাহারা দিচ্ছিল তখন তাদের পক্ষে জেগে থাকা আর সম্ভব ছিল না। সেই সুযোগে তাদের কাছ থেকে চাবি নিয়ে ওরা 3 জন প্রাসাদের গোপন সুড়ঙ্গের মধ্য দিয়ে রাজকোষের অতি গুরুত্বপূর্ণ সম্পদ বের করে আনল। সম্রাট আলাউদ্দিনের সন্দেহ অমূলক নয়। এই অসংখ্য পরিমাণ স্বর্ণমুদ্রা, হিরে, নীলকান্তমণি, চন্দ্রকান্তমণি, গোমেদ, পান্না, চুনি দেখলে যে কোনো সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যেতে পারে। অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে বের করে আনার সময়ও খাঁটি সোনার জৌলসেই ওদের চোখ ধাঁধানো অবস্থা। সুলতান আলাউদ্দিন অবাক বিস্ময়ে তার কক্ষের বাইরের বারান্দা থেকে দেখল রাজপ্রাসাদের গোপন সুড়ঙ্গ দিয়ে অন্ধকারের মধ্যে কয়েকটি অবয়ব অতি সাধারণ পোশাকে ও অতি সাধারণ আয়োজনে প্রচুর সংখ্যক বস্তা বের করে সার দিয়ে রাখা গরুর গাড়িতে বোঝাই করছে। সুলতান তার পরবর্তী প্রজন্মের এই অদ্ভুত অসাধারণ বুদ্ধিমত্তা দেখে মনে মনে গর্বিত হলেন। অতি বড় শত্রুও কল্পনা করতে পারবে না যে কত অমূল্য সম্পদ এই অতি সাধারণ গরুর গাড়িতে ধান খড় নিয়ে যাওয়ার মতো করে নিয়ে যাওয়া হচ্ছে। গভীর আঁধারে এই জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলা অত্যন্ত বিপদসংকুল। ইব্রাহিম অসহিষ্ণুভাবে গাড়িগুলো থেকে একটু দূরে ঘোরাফেরা করছে। শৈল, মাহমুদ আর বাকি রক্ষীরা গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়েছে। ইব্রাহিমের চোখে ঘুম নেই, থাকবেই বা কেমন করে? সে যে অপেক্ষা করছে। দূরে জঙ্গলের ঘন কালো মিশমিশে অন্ধকারে গা মিশিয়ে ধীরে ধীরে তাদের দিকে কে যেন এগিয়ে আসছে। তার সর্বাঙ্গ কালো চাদরে ঢাকা। দূর থেকে একটি টিমটিমে লণ্ঠনের আলো ধীরে ধীরে এগিয়ে আসছে। জঙ্গলের মধ্যে সবুজ ঘাসের ওপর পায়ের চাপা শব্দ হয়ে চলেছে। কোমরবন্ধনী থেকে তলোয়ার উন্মোচিত করে 2 হাতে শক্ত করে চেপে ধরল সে। যান যায় যাক, তবুও যেন সম্রাটের কাছে দেওয়া ওয়াদার কোনো নড়চড় না হয়। আলোটা আরও খানিকটা এগিয়ে এসেছে।
ইব্রাহিম সেটা লক্ষ্য করে জঙ্গলের ভেতর থেকে আর একটু এগিয়ে গেল। ইব্রাহিমের সামনে এসে সেই আলো থেমে গেল। চকিদের মধ্যে অন্ধকারে নিজের কালো আবরণ সরিয়ে সরাসরি তার মুখের দিকে তাকিয়ে দাঁড়ালো যে নারী মূর্তি, সে আরব উপন্যাসের কোনো রাজকন্যার চেয়ে কম সুন্দরী নয়। তরবারি আবারও খাপে ভরে সে বলে উঠল, মেহের, তুমি এসেছো? না এসে কি করে থাকবো বলো? আজকে যে শেষ দেখা, এরপর তোমার সঙ্গে কবে দেখা হবে তা তো জানি না। বারবার বলেছিলাম আমি সঙ্গে চাই, কিন্তু তুমি তো আমাকে নেবে না। কেন যে আমি এত অযোগ্যতা বুঝি না। শেষ কথাগুলো বলার সময় সেই অপরূপ নারী মূর্তির গলাটা ঈষৎ কেঁপে উঠল। ইব্রাহিম তার দিকে আরও দুপা এগিয়ে নিজের ডান হাতটা তার কাঁধের উপর রাখল। তুমি অযোগ্য নও, তুমি আমার কাছে অমূল্য। আমি ফিরে আসব। যে কাজে যাচ্ছি সেই কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমি ফিরে আসব। তুমি এত চিন্তা করো না মেহের। আমি কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে জান্নাত বা জাহান্নাম কোথাও চলে যাব না। এই পৃথিবীতেই আমাদের আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। কথাগুলো শেষ হতেই মেহের জাপটে ধরল ইব্রাহিমকে। রাতের অন্ধকার আর কোটি কোটি নক্ষত্রকে সাক্ষ্য রেখে ইব্রাহিমের অধর আর মেহেরের ওষ্ঠ মিলিত হল। কিছুক্ষণ পরে ইব্রাহিম বলল, তুমি খুব সাবধানে থেকো আর ফিরে যাও। ভোরের আলো ফুটতে আর খুব বেশি দেরি নেই। যদি কেউ তোমাকে দেখে ফেলে তাহলে বিপদ হতে পারে। তুমি নিশ্চিন্তে বাড়ি ফেরো মেহের, আমি ফিরে আসবই আসবো। দিনের আলো ফোটার আগেই ইব্রাহিম ওদের যাত্রাপথ ঠিক করে ফেলেছে। সকালে যখন সূর্যের প্রথম কিরণ পৃথিবীতে স্পর্শ করল, তখনও সুলতান আলাউদ্দিন তার শয়নকক্ষের বাইরের বারান্দায় বসে আছেন। কয়েকটি কিশোরের হাতে তিনি অনেক বড় দায়িত্ব দিয়েছেন। তারা পারবে তো আশু বিপদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে? ততক্ষণে অবশ্য জঙ্গলের মধ্য থেকে গাড়িগুলো যাত্রা শুরু করেছে। ইব্রাহিমের গন্তব্য এবং বক্তব্য অত্যন্ত গোপন। ওরা 3 সুরিদ ছাড়া বাকি আর কেউ সঠিক পথ সম্পর্কে জানে না। জঙ্গলের পাশ দিয়ে সরস্বতী ধরে ক্রমশ দক্ষিণ মুখে এগোচ্ছে তারা। গতি বেশ ধীর। ভোর থেকে বিকেল পর্যন্ত ওরা একটানা অনেকটা পথ এগিয়ে এসেছে। রাতের বেলা জঙ্গলের মধ্যেই একটা জায়গা পরিষ্কার করে থাকার বন্দোবস্ত করা হবে বলে ঠিক হলো। এতগুলো গাড়ি নিয়ে যতটা সম্ভব লোকালয়ে কম প্রবেশ করা যায় ততটাই ভালো। ইব্রাহিম একটা বড় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে রয়েছে। তার বিশ্বস্ত লোকেরা গাছের ওপর মাচা বাঁধতে ব্যস্ত, কারণ নিজেদের বিষাক্ত পোকামাকড় এবং হিংস্র বন্যজন্তুদের হাত থেকে অন্তত বাঁচাতে হবে। কিছু দূরে সরস্বতী প্রবাহে চাঁদের সাদা আলো পড়ে চিকচিক করছে। ইব্রাহিম খেয়াল করেনি কখন শৈল এসে তার পাশে দাঁড়িয়েছে। ইব্রাহিমের কাঁধে একটা হাত দিতেই সে পেছন ফিরে তাকালো। তুমি ঠিক কোথায় যেতে চাইছো বলো তো? তুমি বলেছিলে আমরা যতক্ষণ রাজধানীতে রয়েছি ততক্ষণ এই নিয়ে কোনো প্রশ্ন করব না। করিনি। তবে এখন খুব কৌতূহল হচ্ছে, তুমি কি চাইছো আসলে? এবার তোমাকে আর মাহমুদকে সব কথা খুলে বলা দরকার। তোমরা যে আমার এক কথায় বিনা প্রশ্নে আমার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে এই অভিযানে চলে আসবে, এ কথা আমি ভাবতে পারিনি। এখন তোমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে আমরা কি করছি, কোথায় যাচ্ছি সেটা জানার। একটুখানি দাঁড়াও বন্ধু, মাহমুদকে ডেকে নিই। তারপর সেই জঙ্গলের আস্তরণ থেকে একটু এগিয়ে গিয়ে নদীর ধারে খোলা জায়গাটায় ওরা 3 জনে দাঁড়ালো। ঠান্ডা বাতাস বইছে। ইব্রাহিম বলল, তোমাদেরকে আগেই বলেছি, দিল্লি থেকে বাংলাদেশে আক্রমণের উদ্দেশ্যে সৈন্যরা ছুটে আসছে। হোসেন শাহিদের উদার শাসননীতি, বঙ্গদেশের ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি, সর্বোপরি সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা দিল্লির সুলতানের মনে ভয় ধরিয়েছে। সে ভাবছে বাংলার লোকেরা বুঝি আলাদা প্রদেশে বসবাস করার দরুন দিল্লির বশ্যতা স্বীকার করবে না, আর এতে ইসলামের খুব ক্ষতি হবে। সুলতান আলাউদ্দিনকে সে আগে একবার দূত মারফত দিল্লির বশ্যতা স্বীকারের ফরমান পাঠিয়েছিল। বিনা যুদ্ধে যদি হুসেন শাহিরা বাংলাকে লোদি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে,
তবে বাৎসরিক এক বিপুল পরিমাণ কর ও সকল ধর্মের মানুষের ধর্মান্তকরণের বিনিময়ে তারা হুসেন শাহীদের রাজত্ব বজায় রাখার অনুমতি দেবে। সুলতান আলাউদ্দিন এর উত্তর হিসাবে কিছু কড়া কথা লিখে পাঠিয়েছিলেন। তারপর প্রায় 1 বছর কাল সবকিছু শান্ত ছিল। এবার দিল্লি থেকে ক্রমশ দক্ষিণে আক্রমণ ধেয়ে আসছে। একের পর এক রাজ্য দখল হচ্ছে, হাজার হাজার মানুষের রক্ত ঝরছে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশে সৈনিকরা এসে পৌঁছবে, তাই যুদ্ধ এড়াবার উপায় নেই। তোমরা জানো, সেই জন্যেই শাহী খাজানা নিয়ে আমি সুলতানের আদেশে বেরিয়েছি। এই খাজানা আমাদের রক্ষা করতেই হবে। এতটা পর্যন্ত বলে ইব্রাহিম থামল। মেহমুদ বলল, ইব্রাহিম, আমরা সব সময় তোমার সঙ্গে আছি। তুমি কি কিছু ঠিক করেছো? এত খাজনা নিয়ে আমরা কোথায় যাব? ঠিক করেছি বন্ধু, তবে তোমাদের আজ আমি আরেকটা কথা বলবো। সবটুকু শুনে যদি তোমাদের মনে হয় যে তোমরা আমার সাথে যাবে, তাহলে যেও, না হলে এখান থেকে তোমরা ফিরে যেও। তোমরা জানো, ছেলেবেলা থেকে আমি পুরনো পুঁথিপত্র নিয়ে অনেকটা সময় কাটিয়েছি। দিগ্বিজয়ী ইসলাম শাসকদের একটা দুর্নাম রয়েছে, এবং তা অনেকাংশে সত্য যে তারা যে প্রদেশে আক্রমণ করে সেখানকার পুরনো স্থাপত্য, সাহিত্য, পুঁথি ও নানা সম্পদ নানাভাবে ধ্বংস করে। তবে হুসেন শাহ বংশ তা করেনি। সৌভাগ্যের বিষয় কি জানো, এর আগে প্রায় 152 বছর যে ইলিয়াস শাহ বংশ বঙ্গদেশ শাসন করে গেছে, তারাও করেনি। সুলতান আলাউদ্দিনের প্রাসাদে যে গ্রন্থাগার রয়েছে তাতে হাজার হাজার পুরনো পুঁথি ও নানা বাঁধাই করা বই আছে। আমি ছেলেবেলা থেকে সেগুলো নিয়ে অনেক নাড়াচাড়া করেছি। কয়েক বছর আগে বহু পুরনো একটি মানচিত্র আর তার সাথে লেখা কিছু কথা আমি পাই। তোমরা কেউ নেপাল দেশের নাম শুনেছ? উত্তর ভারতে একটি পর্বত সংকুল অত্যন্ত দুর্গম প্রদেশ রয়েছে। দুর্গমতার কারণেই ওদের সম্পর্কে কেউ খুব একটা কিছু জানে না। হ্যাঁ, আমি নাম শুনেছি। আচ্ছা শৈল, বলতে পারো ও দেশে কেউ কখনো এখান থেকে গেছে কিনা? তা তো জানি না ভাই, আমি কেবল নাম শুনেছি। কখনো কেউ গেছে এমনটা তো শুনিনি। গেছে। আচ্ছা, হুসেন শাহ বংশের আগে যে হাবসিরা কয়েক বছর বাংলাদেশ শাসন করেছে, তাতে তো গঠনমূলক কাজ খুব একটা কিছুই হয়নি। তোমাদের কখনো মনে হয়নি যে বঙ্গদেশের এত সম্পত্তি, বাংলা সালতানাতের যে বিপুল পরিমাণ ধনরত্ন, তা এত অপদার্থ শাসকের হাতে থেকেও ফুরিয়ে যায়নি কেন? ওরা দুজনেই নীরব। ইব্রাহিম বলল, বাংলার প্রথম মুসলিম শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথমবারের জন্য নেপাল অভিযান করেছিলেন। তার আগে কেউ কখনো দেশের বাইরে থেকে ঢোকেনি। তবে ওদেশে শাসন বজায় রাখা খুব মুশকিল। লোকবসতি অত্যন্ত কম, কিছু তিব্বতী বৌদ্ধ লোকজন ছাড়া কেউ থাকে না ওখানে। তাও তারা সকলেই খুব অদ্ভুত। প্রচন্ড ঠান্ডায় খুব অদ্ভুতভাবে জীবনযাপন করে। শামসুদ্দিন নেপাল আক্রমণ করে বুঝে যান সেখানে শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। ইনি সেদেশের বৌদ্ধ মন্দির থেকে প্রচুর পরিমাণ ধনসম্পদ লুট করে আবার এদেশে ফিরে আসেন। এই কথা পরবর্তীকালে জানতে পারা একটু অস্বাভাবিক মনে হতে পারে তোমাদের, কারণ ইতিহাস শুধুমাত্র শাসকের সুকীর্তিকে মনে রাখে। তবে আমি রাজগ্রন্থাগার থেকে কিছু হিন্দু পুঁথিপত্র পেয়েছি, যা থেকে এই ঘটনা সম্পর্কে আমি জেনেছি। এই অভিযানের পর শামসুদ্দিন খুব বেশি দিন বাঁচেননি, কিন্তু শোনা যায় এত পরিমাণ ধনসম্পদ ওখান থেকে নিয়ে এসেছিলেন যে তা রাজপ্রাসাদে রাখা সম্ভব ছিল না। অর্ধাংশ পরিমাণ তিনি এই রাজপ্রাসাদে রেখে বাকি এক জনমানবহীন দ্বীপে লুকিয়ে রেখেছেন। তিনি আর তার কয়েকজন অত্যন্ত বিশ্বাসী কর্মচারী সেই অভিযান করেছিলেন। তবে 200 বছরের পুরনো ইতিহাসে সেসব কথা প্রায় হারিয়ে গেছে। ভাগ্যের অদ্ভুত কি পরিহাস দেখো, আমি সেই গুপ্ত নকশা খুঁজে পেয়েছি। মনে মনে ভেবেছিলাম যদি কখনো পারি এই অভিযানে বেরোবো। এইভাবে বেরোতে হবে ভাবিনি, তবে জীবন আমাকে সুযোগ করে দিয়েছে। ওখানে লিখছে যে রাজকোষে রাখার মতো সম্পদ ছাড়া যে সমস্ত অমূল্য জিনিসপত্র শামসুদ্দিন মনে করেছিল আরো গুপ্ত করে রাখার দরকার, সেগুলোকে সে লুকিয়ে এসেছিল। প্রায় 5000 স্বর্ণমুদ্রার সমতুল্য পরিমাণ সোনা দিয়ে ভগবান বুদ্ধের বানানো একটা মূর্তি তার সাথে রয়েছে। আমি পড়েছিলাম সেই মূর্তির মাথায় নাকি অদ্ভুত এক প্রজাতির মণি বসানো আছে। সেই মূর্তির নাম দাওয়া। অদ্ভুত বৈশিষ্ট্য লেখা আছে সেই মূর্তি সম্পর্কে। এছাড়া আরো হাজার হাজার মণিমুক্ত সোনাদানা লুকানো আছে। মানচিত্রে যে জায়গা দেখানো রয়েছে তার জন্য আমাদের বাধা বন পেরিয়ে সাগরে ভেসে এক জনশূন্য দ্বীপে পৌঁছতে হবে। দেখো, আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি,
আমি শুধুমাত্র এই 150-200 বছরের পুরনো নকশা আর মানচিত্রকে ভরসা করে এই অভিযানে যাওয়ার কথা ঠিক করেছি। আমি জানি না সত্যিই এমন কোনো দ্বীপের অস্তিত্ব সমুদ্রের মাঝখানে আমরা পাবো কিনা। যদিও বা পাই, সেখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা বলতে পারি না। তবে একবার চেষ্টা করে দেখতে চাই। বাংলায় আক্রমণের পর যদি সুলতানের হাতে আমরা শামসুদ্দিনের লুকোনো গুপ্তধন আর যতটা সম্পদ ছিল পুরোটা একসাথে তুলে দিতে পারি, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এখান থেকে বেঁচে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। তাই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম, সবকিছু জানার পরেও কি তোমরা আমার সাথে যেতে চাও? আমি যাব তোমার সঙ্গে। যদি সত্যিই আমরা এই কাজটা করতে পারি তাহলে এটা অন্তত মনে হবে যে একটা কিছু করলাম। শৈল সম্মতি জানালো। ওরা কথা বলতে বলতে খেয়াল করেনি কতটা সময় অতিক্রান্ত হয়েছে। একজন লোক এসে বলায় ওরা খেয়াল করল চাঁদ প্রায় মাথার উপরে উঠে গেছে। যে জায়গায় জঙ্গল পরিষ্কার করে ওদের থাকার জন্য মাচা তৈরি করা হয়েছে সেখানে ওরা ফিরে এলো। ইব্রাহিম খেতে খেতে বলল, আমাদের আরও একটা দিন সময় লাগবে এই পথ ধরে সাগরের কাছে পৌঁছতে। অবশ্য 2 দিনে সময় লাগতে পারে। আমি সেখান থেকে সাগরে পাড়ি দেওয়ার বন্দোবস্ত করে রেখেছি। যেদিন রাজধানী থেকে বেরোই সেদিনই খবর পাঠিয়ে দিয়েছিলাম। গত কয়েক বছরে বাংলাদেশের সাথে পর্তুগিজদের ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হয়েছে। ও দেশের লোকেরা মূলত জলদস্যু হিসেবে এখানে এসেছিল। গোটা পৃথিবীতেই ওদের তাই পরিচয়। কিন্তু এখানকার সাথে ওরা নিজেদের বাণিজ্যিক সম্পর্কই রেখে চলেছে। কাপড়ের ব্যবসা সূত্রে অ্যাবেলিওর সাথে আমার আলাপ হয়েছিল। ওরা জাত নাবিক। ওর সাহায্য না হলে আমাদের এখানে যাওয়া সম্ভব নয়। এই পর্যন্ত বলে সামনে বিছানো হলুদ হয়ে যাওয়া কাগজের একটা অংশে আঙুল দিয়ে নির্দেশ করল ইব্রাহিম। কিছু দূরে আগুন জ্বলছে। সেই আগুনের হলদেটে আলোয় হলুদ কাগজের ওপর হাতে আঁকা কিছু দিক নির্দেশ চিহ্ন। ওরা সকলেই ঝুঁকে পড়ে তার দিকে দেখল। কয়েক মুহূর্ত অন্ধকারের মধ্যেই সবাই একেবারে নিশ্চুপ। তারপরে ইব্রাহিম বলল, কালকে সকালে আমাদের আবার যাত্রা শুরু করতে হবে। আজকে শুয়ে পড়ে যাক। জঙ্গলের মধ্যে রাত কাটানো এক বিভীষিকা। জঙ্গল রাতে যেন সত্যি করে জেগে ওঠে। অসংখ্য নাম না জানা পোকামাকড়, রাত জাগা পাখি মুহূর্তের জন্য স্তব্ধ হয় না। প্রতি মুহূর্তে তাদের সম্মিলিত কলতান উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে আসর সাজিয়ে বসেছে মশারা। তার সঙ্গে রয়েছে প্রত্যেকের মধ্যে প্রচণ্ড উত্তেজনা। সকলেই ভোর হতে প্রস্তুত হয়ে পড়ল সেই দিনের মতো যাত্রা করতে। নদীর তীর ধরে দক্ষিণ অভিমুখে আরও এগোতে শুরু করল তারা। সাগরে অ্যাবেলিও যাতে জাহাজ নিয়ে অপেক্ষা করে তেমনটাই অনুরোধ করেছিল ইব্রাহিম। ইব্রাহিমের কথায় সকলে সম্মতি জানালে একে একে সকলে সারিবদ্ধভাবে আদিবাসী গ্রামের দিকে এগিয়ে চলল। গ্রামে পৌঁছানোর পরে স্থানীয় আদিবাসীরা ওদের অভিবাদন জানালো। ওরা বলেছে মসলিন কাপড় রপ্তানি করতে সাগরের কাছে যাচ্ছে, সেখানে জাহাজ আসবে। ওদের কিছু কাপড়ও দিয়েছে। সেদিন রাত্রে জঙ্গল থেকে শিকার করা বন্য শূকরের মাংস, মধু আর ওদের নিজেদের তৈরি করা মদ খেয়ে গতকালের ক্লান্তি কিছুটা কাটল। রাতে ভালো করে ঘুমিয়ে পরদিন সকালে আবার ওরা যাত্রা করল। সেই দিন বিকেলের দিকে ওরা অবশেষে সাগরের তীরে এসে পৌঁছল। স্থায়ীভাবে বন্দর এই এলাকায় এখনো পর্যন্ত নির্মিত হয়নি। স্থায়ী বন্দর এখান থেকে অনেক দূরে। ওরা সেই বন্দর থেকে জাহাজ পথে যাত্রা করবে না, এতে লোকজনের চোখে পড়ার সম্ভাবনা অনেক বেশি। বন্দর থেকে পশ্চিমে যেখানে শেষ আদিবাসী বসতি রয়েছে সেখানে ওরা এখন আছে। হিসেব ঠিক থাকলে আজকে বিকেলের দিকে অ্যাবেলিও এসে পৌঁছবে এখানে। নদীর বাঁশ দিয়ে কখনো কখনো জঙ্গলের ভিতর দিয়ে এতগুলো গাড়ি নিয়ে এসে পৌঁছতে ওদের অনেক কষ্ট করতে হয়েছে। এই কদিনে প্রচুর গাছও কাটতে হয়েছে। সাধারণভাবে চলাচলের যে রাস্তা সেটাকে ওরা সবসময় এড়িয়েই চলেছে। সেদিন ওরা দুপুর পর্যন্ত জঙ্গলের ধারেই এক জায়গাতে বিশ্রাম নিল। জঙ্গল যেখানে শেষ হয়েছে সেখান থেকে কাদার তটভূমি কিছু দূর পর্যন্ত বিস্তৃত। দেখে মনে হয় ওরা একটা খাড়ির ধারে রয়েছে। বিকেলের কিছু আগে ইব্রাহিম অধীর আগ্রহে সাগরের দিকে চেয়ে বসেছিল। বাকিরা সকলে গাছের গুড়িতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ইব্রাহিমের একবার মনে হলো
সে আসবে তো, তার উপর ভরসা করেই এত দূরের পরিকল্পনা করে সে এত সম্পদ সঙ্গে করে নিয়ে চলে এসেছে। আলাউদ্দিন তার ভরসায় গোটা রাজকোষ সমর্পণ করেছে। ইব্রাহিমের মনের আশা কেমন যেন কমে আসছে। সর্বশক্তিমান কি সত্যিই সঙ্গে থাকবেন না? এই কথা ভাবতে ভাবতে কিছু দূর এগিয়ে একা সমুদ্রের একেবারে কাছে কাদার মধ্যে দাঁড়িয়েছিল ইব্রাহিম। হঠাৎ সেই সময় তার চোখে পড়ল বাঁদিকে দূরে একটা ছোট্ট কালো বিন্দু। অস্তমিত সূর্যের আলোর ছটার সামনে একটা ছোট কালো দাগ। মুহূর্তের মধ্যে তার মনের সব সন্দেহ দূরীভূত হল। ওই কালো দাগের অর্থ সে বিলক্ষণ চেনে। আনন্দের উচ্ছ্বাসে ইব্রাহিম চিৎকার করে উঠল, শৈল, মাহমুদ উঠে পড়ো, ওই দেখো অ্যাবেলিও আসছে, উঠে পড়ো তাড়াতাড়ি। ইব্রাহিমের চিৎকারে ওরা ধর্মর করে উঠে পড়ল। ততক্ষণে সেই দিক বলয়ের কাছাকাছি থাকা কালো বিন্দুটি আকারে অনেকখানি বড় হয়েছে। এই দিকেই সোজা আসছে তা বুঝতে কোনো অসুবিধে নেই। ওরা তিনজন আর বাকি তিনজন তাড়াতাড়ি করে সব গাড়িগুলিকে পরপর সাজিয়ে রাখল। তখনও সূর্যাস্ত হতে কিছুটা দেরি আছে। সূর্যের অস্ত যাওয়ার আগের শেষ রক্তিম আলো যে অল্প স্বর্ণালঙ্কার ও স্বর্ণমুদ্রায় পড়ছে, তাতে কোটি কোটি অগ্নিবলয় একসাথে প্রজ্বলিত হলে যেমন আভা নির্গত হয়, ঠিক তেমন আভা বেরোচ্ছে। কিছুক্ষণের অপেক্ষাতেই এখন তাদের দিকে আসা জাহাজটিকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন ওরা স্পষ্ট দেখতে পাচ্ছিল জাহাজের ডেকের ওপর ওদের দিকে হাত নাড়ছে এক সোনালি চেহারার যুবক। মাথায় কালো রঙের সমুদ্রের নাবিকের টুপি। রোদে পুড়ে বাদামি হয়ে যাওয়া মুখ থেকে বাদামি রঙেরই দাড়ি ঝুলছে। একগাল হাসি নিয়ে ইব্রাহিমের দিকে দুই হাত তুলে নিজের উপস্থিতির জানান দিচ্ছে। জাহাজের উপর থেকে কিছু বলার চেষ্টা করছে, তবে সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাসে সেই আওয়াজ ওদের কাছে এসে পৌঁছবে না। ইব্রাহিম অ্যাবেলিওর সংকেত বুঝতে পেরেছে। ডেকের উপর থেকে সে হাত নেড়ে পূর্ব দিকে নির্দেশ করছে। ইব্রাহিম বলল, এই জায়গাতে জাহাজ করা যাবে না। জাহাজকে কাছে আনতে গেলে কাদা আর বালিতে আটকে যাবে। আমাদের পূর্ব দিকে কিছুটা যেতে হবে। ও সম্ভবত সমুদ্র থেকে সেখানে নোঙর করার মতো জায়গা খুঁজে পেয়েছে। দেখতে দেখতে ওদের লম্ব রেখা পেরিয়ে জাহাজ পূর্ব দিকে একটু একটু করে এগিয়ে গেল। ওরাও গাড়িগুলিকে নিয়ে সেখান থেকে পূর্ব দিকে এগোতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর ওদের জাহাজের ব্যবধান কমতে শুরু করল। উপকূল থেকে সরু একটা স্থলভূমি সামনের দিকে এগিয়ে গেছে। জায়গাটা বালির, গাছপালাহীন। দেখে মনে হচ্ছে কোনো সরীসৃপ তার জিহবা সামনে প্রবর্ধিত করে রেখেছে। এই জায়গাতেই উপকূল বরাবর জাহাজ থামবে। প্রত্যেকের চোখে মুখে একটা কৌতূহল আর উত্তেজনার আনন্দ ফুটে উঠছে। দেখতে দেখতে সেই প্রবর্ধিত বালুরাশির আশেপাশের জলকে আন্দোলিত করে অ্যাবেলিও জাহাজকে নোঙর করল। জাহাজের নাম এসমারেলটা। নোঙর করার পর দড়ি দিয়ে বানানো একটা সিঁড়ি ওপর থেকে নিচে ফেলে দিল অ্যাবেলিও। ইব্রাহিম বলল, আগে সব জিনিসপত্র তুলতে হবে। তার বন্দোবস্তও আছে বন্ধু, তুমি কিছু চিন্তা করো না। সেই দড়ি বেয়ে দড়ি পাকানো শক্ত চেহারার দুজন তামাটে রঙের লোক নেমে এলো। অ্যাবেলিও বলল, তোমরা জিনিসপত্রগুলো দেখিয়ে দাও, ওরা দড়ি বেঁধে সব জাহাজের ওপর তুলে নেবে। ইব্রাহিমরা দেখল সত্যিই একটার পর একটা বড় বাক্স দড়িতে বেঁধে এই দুজন মানুষ অনায়াসেই জাহাজে সবকিছু তুলে ফেলছে। ইব্রাহিমের নির্দেশে বাকি তিনজন লোক ওদেরকে সাহায্য করতে এগিয়ে গেল। তারপর দড়ির সেই সিঁড়িতে ওরা তিনজন জাহাজের ডেকে পৌঁছল। এসমারেলডোতে তোমাদের স্বাগত বলেই ইব্রাহিমকে আলিঙ্গন করল অ্যাবেলিও। তোমাদের ভারতীয়দের আন্তরিকতা আর ভালোবাসাতে আমরা বশীভূত হয়ে গেছি বন্ধু। তোমার যখন চিঠি পেলাম তখনই ঠিক করে নি, যে করেই হোক আমাকে আসতেই হবে। তোমার কথা মতো কাউকে তেমন কিছুই জানাইনি, শুধুমাত্র এই দুজন লোককে সঙ্গে করে বেরিয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ বন্ধু। আমি জীবনে কখনো তোমার এই উপকারের কথা ভুলতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই সকলের সাথে সকলের আলাপ হয়ে গেল। অ্যাবেলিও 23-24 বছর বয়সের পর্তুগিজ নাবিক। এমনিতেই এই বয়সের মানুষ নিজের জীবন শক্তি দিয়ে পৃথিবী ওলটপালট করে দেওয়ার শক্তি রাখে, তার মধ্যে আবার পর্তুগিজ নাবিক। তার কৌতূহল, উৎসাহ এই সব কিছুতে ইব্রাহিম আরও উজ্জীবিত হয়ে উঠল।
তারা যখন তটভূমির সীমানা পেরিয়ে এগিয়ে গেল তখন সূর্য প্রায় ডুবে গেছে। দূরে ফেলে আসা সবুজ জঙ্গল, বালি একটা অন্ধকার চাদরের মতন মনে হচ্ছে। অস্পষ্ট সেই অন্ধকারে কতগুলি ফাঁকা পণ্যবাহী গাড়ি শুধু দাঁড়িয়ে রইল। সকল সম্পদসহ 6 জন মানুষ অজানার উদ্দেশ্যে ভেসে পড়ল। জাহাজটি বেশ বড়। এই জাহাজের মালিক, ক্যাপ্টেন এবং প্রায় সকল কিছুই অ্যাবেলিও একা। সমুদ্রে অন্ধকার বড় অদ্ভুত লাগে। ওরা 4 জন ডেকের ওপর দাঁড়িয়ে অজানা অন্ধকারের উদ্দেশ্যে তাকিয়েছিল। মাঝ সমুদ্রের প্রধান স্রোতে পড়া পর্যন্ত সতর্কভাবে জাহাজ নিয়ন্ত্রণ করে চলল। তারপর যখন অন্ধকার পুরোদস্তুর নেমে এসেছে, আশেপাশের কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না এবং নিশ্চিতভাবে তাদের চারিপাশে এখন অনন্ত জলরাশি ছাড়া আর কিছুই নেই, তখন অ্যাবেলিও বলল, ইব্রাহিম, তোমার নকশাটা একবার দেখাও। মানচিত্র দেখলে বলতে পারবো যে আমাদের কতদিন সময় লাগবে। আমি প্রায় 1 মাসের রসদ আগে থেকেই জোগাড় করে রেখেছি। আমরাও এই শেষ আদিবাসী বসতি থেকে কিছুদিনের মতো জিনিসপত্র নিয়ে উঠেছি। দাঁড়াও, মানচিত্র নিয়ে আসি। ইব্রাহিম খুব যত্নে সেই পুরনো হলুদ বড় কাগজের টুকরোটি বের করে আনল, তার সাথে একটি অসাধারণ সুন্দর পাত্র। অ্যাবেলিওর হাতে দিয়ে বলল, এটা স্থানীয় লোকেদের সংগ্রহ করা মধু। হয়তো এমন জিনিস তুমি পৃথিবীতে আর কোথাও পাবে না। অ্যাবেলিও আনন্দের সাথে তা গ্রহণ করল। তারপরে বলল, চলো কেবিনের মধ্যে গিয়ে কথাবার্তা বলি। বড় জাহাজটির মধ্য থেকে শেষ প্রান্তে কেবিন রয়েছে। কাঠের মেঝের উপর সেই হলুদ হয়ে যাওয়া বড় কাগজ বিছিয়ে ওরা 4 জন চারপাশে বসল। 3টি বড় বড় মোমবাতি জ্বলছে। তার আলোতে নির্দিষ্ট জায়গাটা ইব্রাহিম দেখালো। জায়গাটার উপরে ঝুঁকে পড়ল অ্যাবেলিও। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, এ তো তোমাদের রাজধানী শহর থেকে পৌঁছানোর ম্যাপ। কি অসাধারণ নিপুণ হাতে তৈরি করা। তোমাকে চিঠিতে সব কথা লেখা তো সম্ভব হয়নি, শুধু বলেছিলাম যে এখানে গুপ্তধন রয়েছে। এরপর ইব্রাহিম শামসুদ্দিনের নেপাল বিজয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ ধনসম্পত্তি রাজধানী শহরে নিয়ে এসে কিছুটা রাজকোষে জমা রেখে বাকিটা এই দ্বীপে লুকিয়ে রাখার গল্প অ্যাবেলিওকে বলল। অ্যাবেলিও অবাক, বিস্ময়ে শুনে বলল, কি অসাধারণ! 200 বছর আগে একজন মানুষ কিভাবে এই দ্বীপের খোঁজ পেয়েছেন? আমরা পর্তুগিজরা জাহাজে চড়ে গোটা সমুদ্র চষে বেড়াই। আমি হলপ করে বলতে পারি আজ পর্যন্ত পৃথিবীতে এই দ্বীপের অস্তিত্ব প্রকাশ করে এমন কোনো মানচিত্র আর দ্বিতীয় তৈরি হয়নি। শামসুদ্দিন আর তার লোকজন এই দ্বীপের সন্ধান পেয়েছিল কি করে? এই প্রশ্নের উত্তর কেউই জানে না, সুতরাং সবাই চুপ। ইব্রাহিম বললে, আমার একটা জিনিস নিয়ে সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? এই সব কিছুর অস্তিত্ব সত্যি আছে তো? অ্যাবেলিও আরও কিছুক্ষণ ভালো করে যাত্রার গতিপথ মানচিত্র পর্যবেক্ষণ করল। তারপর নিজে আর একটা বড় ম্যাপ খুলে ইব্রাহিমের দেওয়া ম্যাপের ওপর বসালো। বড় একটা আতস কাঁচ বের করে 2টো ম্যাপের ওপর ঝুঁকে কী সব দেখল। তারপর নিজে যে মানচিত্রটা বের করেছিল তার একটা জায়গায় কালি দিয়ে চিহ্নিত করল। এরপর ওদের 3 জনকে বলল, একবার এই জায়গাটা ভালো করে দেখো। এই মানচিত্রটা এখনো পর্যন্ত পৃথিবীর সমুদ্র পথে যত সমুদ্র যাত্রা হয়েছে তাদের সকলের সম্মিলিত গন্তব্যের মানচিত্র। পূর্ব সাগরে যাত্রা এমনি অনেক কম হয়েছে। সকল সমুদ্র প্রিয় জাতিও এই সাগরকে এড়িয়েই চলে। এখানে জাহাজ নিয়ন্ত্রণ করা বড় সমস্যার। তোমার মানচিত্রে যে দ্বীপের উল্লেখ আছে তা ভারতীয় উপকূল থেকে খুব বেশি দূরে হওয়ার কথা নয়। যদিও আমার মানচিত্রে পূর্ব সাগরের কোনো দ্বীপেরই উল্লেখ নেই। সত্যি অস্তিত্ব আছে কি নেই তা বুঝতে গেলে আমাদের যেতে হবে। আমার হিসেবে যদি ভুল না হয় 1.5 থেকে 2 দিনের সমুদ্র যাত্রাতেই আমাদের এখানে পৌঁছে যাওয়ার কথা, যদি ঈশ্বরের কৃপায় সব ঠিক থাকে তো। অনেকটা রাত হয়েছে। রাতে ওরা খাবার খেয়ে জাহাজের ডেকে সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। অ্যাবেলিওর সঙ্গে যে 2 জন লোক ছিল তারা রান্নাবান্না করেই দিয়েছিল। সন্ধেবেলা যখন ওরা যাত্রা শুরু করেছিল তখন আকাশে চাঁদ ছিল। প্রবল সমুদ্রের বাতাসে জাহাজের মাস্তুল হাওয়ার দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল জাহাজকে। তবে এখন আকাশে চাঁদ আর নেই। ঘন অন্ধকারের মধ্যে সমুদ্রে ভেসে চলেছে জাহাজ।
হাওয়াও খুব একটা বইছে না, কেমন একটা থমথমে পরিবেশ। ইব্রাহিম অ্যাবেলিওকে জিজ্ঞেস করল, হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? সমুদ্রের আবহাওয়া নিয়ে কখনোই কোনো পূর্বাভাস পাওয়া যায় না বন্ধু। মুহূর্তের মধ্যে সুন্দর পরিষ্কার আকাশ কালো মেঘে ঢেকে এসে ঝড় বৃষ্টি শুরু হয়। সব সমুদ্রেই হয়, তবে পূর্ব সাগরে বেশি হয়। এর কথাই তো তোমাদের বলছিলাম। কথাটা বলার সঙ্গে সঙ্গেই চোখ ঝলসানো একটা আলোর রোশনাই ভরিয়ে দিল চারপাশটা। তার তীব্রতায় ইব্রাহিম জাহাজের ধার থেকে ছিটকে ভেতর দিকে চলে আসছিল। অ্যাবেলিও তার হাতটা চেপে না ধরলে হয়তো সে পড়ে যেত। মুহূর্তের মধ্যে কান ফাটানো শব্দে ওরা ঘটনাটা বুঝতে পারল। জাহাজের বাঁদিকে সমুদ্রের বুকের উপর বজ্রের আঘাত নেমে এলো। তাড়াতাড়ি কেবিনের মধ্যে চলো সবাই, ঝড় বৃষ্টি শুরু হবে। মুহূর্তের মধ্যে তাই শুরু হলো। পরবর্তী 2 ঘন্টারও বেশি সময় ধরে চলল তাণ্ডব। যে সাগরকে বিকেলবেলা অসাধারণ সুন্দর প্রেয়সীর মতন মনে হয়েছিল, সে ভয়ঙ্কর হয়ে উঠলে যে কি প্রাণঘাতী হয়ে উঠতে পারে তা সকলেই বুঝল। উত্তাল সমুদ্রে মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছিল বুঝি জাহাজ উল্টে যাবে। প্রবল ঝড় আর তার সাথে 1 হাত দূরের দৃষ্টি ঝাপসা করে দেওয়া বৃষ্টি। রাতের আঁধারে এই 3টি জিনিসের সাথে যখন খোলা সমুদ্র মেশে, তখন কি ভয়ানক পরিমাণ পরিস্থিতির তৈরি হয় তার দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না। অ্যাবেলিও, যার হাতে জাহাজ কথা বলে, সেও সর্বশক্তি প্রয়োগ করে জাহাজের নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। চারিদিক থেকে পরিত্রাহী চিৎকার উঠল। অবশেষে মধ্যরাতের কিছু পরবর্তী সময়ে সমুদ্র শান্ত হল। কালো মেঘের আড়াল থেকে আবার চাঁদ বেরিয়ে এলো। অ্যাবেলিও বলল, টুবেরটিকাসের অসংখ্য কৃপা আমরা প্রাণে বেঁচেছি, কিন্তু ঝড় বৃষ্টিতে আকাশে ধ্রুবতারার চাঁদ দুটোই ঢেকে যাওয়াতে জাহাজের পথ ভুল হয়েছে। এখন ধ্রুবতারা দেখে বুঝতে পারছি আমরা দক্ষিণ পশ্চিমের বদলে দক্ষিণ পূর্বে চলে এসেছি। জাহাজের গতি পরিবর্তন করতে হবে। ওরা সেই মধ্যরাতে আবার ইব্রাহিমের মানচিত্র খুলে নির্দিষ্ট জায়গাটা ঠিক করে জাহাজের গতি পরিবর্তন করল। এর ফলে ওদের পৌঁছতে কিছু দেরি হবে। সেই বিভীষিকাময় রাতে খোলা সমুদ্রে ভাসতে ভাসতে শৈল, মেহমুদ সবাই শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ল। খোলা সমুদ্রে ভাসমান অনভ্যস্ত মানুষের বমি হয়, তবে পরদিন দুপুরের মধ্যে ওরা অনেকটাই সুস্থ হয়ে উঠল। অসাধারণ দক্ষতার সাথে জাহাজের গতি নিয়ন্ত্রণ করে অ্যাবেলিও এখন অনেকটাই আত্মবিশ্বাসী। তার বিশ্বাস আগামীকাল সকালের মধ্যেই ওরা নির্দিষ্ট দ্বীপে পৌঁছবে। সেদিনই রাত ঝড় বৃষ্টিবিহীন কাটল। হাওয়ার গতিপথ পরিবর্তিত হওয়ায় সর্বক্ষণ জাহাজ চালানোর আর দরকার পড়ছিল না। মাস্তুলে লাগা পাল হাওয়ার ধাক্কা জাহাজটিকে যেন সঠিক লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে সূর্য মাঝ আকাশে ওঠার আগেই ক্যাপ্টেনের জায়গা থেকে অ্যাবেলিওর আহ্লাদিত চিৎকার ভেসে এলো, ইব্রাহিম, সব ঠিক, সব হিসেব একদম ঠিক। আমি স্থলভাগ দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি এসো। বলাই বাহুল্য, মুহূর্তের মধ্যে ওরা সকলে এসে ডেকের উপরে দাঁড়ালো। অ্যাবেলিওর দেওয়া ওষুধে আজ সকাল থেকেই ওরা সকলে সেরে উঠেছে। ইব্রাহিম আনন্দে আত্মহারা হয়ে দূরে স্থলভাগ দেখার চেষ্টা করছে, তবে অনভ্যস্ত চোখেই সমুদ্রের জলে সূর্যের তীব্র আলো প্রতিফলিত হওয়াতে কিছুই বুঝতে পারছে না। অ্যাবেলিও এই দৃশ্য দেখে একটু হাসল। এইভাবে সমুদ্রের দিকে তাকাতে গিয়ে কত মানুষের চোখ খারাপ হয়ে যায় জানো বন্ধু। এত সহজে দেখতে পাবে না, একটু অপেক্ষা করো, বুঝতে পারবে। সত্যিই সে যেন সমুদ্রের জাদুকর। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সকলেই জাহাজ থেকে সোজাসুজি সবুজ গাছের সারি দেখতে পেল। প্রথমে ঝাপসা এক রাশি কালো বিন্দুর সমষ্টি, তারপর আস্তে আস্তে সেগুলো পরিষ্কার গাছপালার সারি হিসেবে ফুটে উঠল। আনন্দে আত্মহারা হয়ে ইব্রাহিম বলল, সত্যি তাহলে রয়েছে সেই দ্বীপ? শামসুদ্দিন গুপ্তধন লুকিয়ে রেখে গেছে তাহলে? মানচিত্র অনুযায়ী এসে যেহেতু দ্বীপটির অস্তিত্ব পাওয়া গেছে, তাহলে আশা করছি যা ইতিহাস লেখা রয়েছে তাও সত্যি। তবে আমাকে আরও কাছাকাছি গিয়ে দেখতে হবে জাহাজ ওখানে থামানোর জায়গা পাওয়া যাবে কি না।
তোমাদের এত সম্পদ নিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে সাঁতার কেটে পৌঁছানো সম্ভব নয়। কোনো না কোনোভাবে আমাকে নোঙরের ব্যবস্থা করতেই হবে। আরও কিছুক্ষণ ওরা যে পথে এসেছিল সেই পথে দ্বীপের কাছাকাছি পৌঁছে দেখতে পেল অ্যাবেলিওর সন্দেহই সঠিক। ওরা যে পথে দ্বীপের মুখোমুখি এসে পৌঁছেছে সেখানে নোঙর করা সম্ভব নয়। গভীর সমুদ্রের কাছাকাছি কোনো জায়গা দিয়ে দ্বীপের কাছে পৌঁছতে হবে। ইলিয়াস শাহের নকশায় যে উপকূলের কথা দেখানো রয়েছে 200 বছরের প্রাকৃতিক পরিবর্তনে সেখানে প্রবর্ধিত চড়া সৃষ্টি হয়েছে। দক্ষ নাবিকের নৈপুণ্যে জাহাজ দ্বীপে পৌঁছানোর অনেক আগে থেকেই নিজের মুখ পরিবর্তন করল। পূর্ব উপকূল বরাবর কিছু দূর এগিয়ে অ্যাবেলিও বুঝতে পারল এই দ্বীপের সীমানা খুব বেশি নয়, তবে এখানে কোথাও জাহাজ লাগানো সম্ভব নয়। প্রায় সমগ্র দ্বীপটাকে অর্ধবৃত্তাকারে ঘুরে ফিরে যেদিক দিয়ে এসেছিল সেদিকের সম্পূর্ণ বিপরীতে ওরা এসে পৌঁছল। ইব্রাহিম বলল, এখানে জাহাজ লাগানো যাবে, কিন্তু এই খাড়া পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কি যেতে পারবো? যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। খাড়াভাবে উঠে যাওয়া জঙ্গলে ভরা পাহাড়ের কোলে সমুদ্র যেখানে প্রবল গর্জনে ঢেউকে আছড়ে ফেলছে, সেখানে খুব সন্তর্পণের দক্ষ হাতে একটা সরু জায়গার মধ্যে দিয়ে জাহাজকে প্রবেশ করালো অ্যাবেলিও। দড়ি আর মইয়ের সাহায্যে ওরা খুব সাবধানে খাড়া পাথরের পরে অল্প সমতল জায়গায় নামল। তবে এখান থেকে দ্বীপের অপর প্রান্তে যেতে হবে। ওরা যে অর্ধবৃত্তাকার পথ ঘুরে এসেছে সেই অর্ধবৃত্তাকার পথেই দেখেছে জঙ্গল কেটে এগোনো ছাড়া আর কোনো উপায় নেই। দ্বীপটি আয়তনে খুবই ছোট। ওই জায়গাতে নেমেই গুপ্তধনের গুহা পর্যন্ত পৌঁছানোর যে মানচিত্র ছিল তা খুলে ওরা সকলে একবার ভালো করে দেখল। শামসুদ্দিনের সময় অভিযাত্রীরা ওরা এখন যেখানে রয়েছে তার বিপরীত দিকে, অর্থাৎ এই দ্বীপের সামনের দিক দিয়ে এসেছিল। স্বাভাবিকভাবেই পেছনের দিক থেকে সামনের দিকে যাওয়ার কোনো দিক নির্দেশ নেই। ওদের প্রথম কাজ হলো এখান থেকে শামসুদ্দিনের সময় জাহাজ যেখানে এসে থেমেছিল সেখানে গিয়ে পৌঁছানো। সঙ্গে আসা সাদা চামড়ার দুজন মানুষ আর ইব্রাহিমের সঙ্গে আসা লোকেরা জঙ্গল কাটায় হাত লাগালো। উপকূলের ধারের নিবিড় অরণ্য, এক পাও এগোনোর জায়গা নেই। সূর্যের অবস্থান দেখে দিক ঠিক করে ওরা কিছুটা জঙ্গল কেটে কিছুটা সমতল জায়গার কাছ দিয়ে ওরা এগোতে লাগলো। এখান থেকে অর্ধেকের বেশি রাস্তা অত্যন্ত বিপদসংকুল। জাহাজে করে আসার সময় লক্ষ্য করেছে খাড়া পাহাড়ের ঢাল সোজা নেমে গেছে। পা ফসকালে উপর থেকে সরাসরি নিচের সমুদ্রে পড়তে হবে। এখান থেকে ওই প্রবল ঢেউযুক্ত সমুদ্রে পড়লে বাঁচার আর কোনো আশা নেই। জঙ্গলের মধ্যে দিয়ে কিছু দূর এগিয়ে ওরা একটু ভেতরের দিকে এসে পড়েছে। প্রথম প্রথম এগোনোর সময় ওরা নিজেরাই কেউ কারোর গলা শুনতে পাচ্ছিল না সমুদ্রের গর্জনে। এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে ইব্রাহিম বলল, আমরা ডান দিকে সমুদ্রকে রেখেই এগোবো, জঙ্গলে খুব ভিতরে প্রবেশ করব না, তাহলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক কষ্টে জঙ্গলের মধ্যে দিয়ে গাছপালা কেটে কখনো খাড়া পাথরের দেওয়ালের ধার ঘেঁষে সমুদ্রকে সাক্ষ্য রেখে ওরা এগিয়ে যখন শামসুদ্দিনের দেখানো তটে এসে পৌঁছল, তখন সূর্য মাঝ আকাশ থেকে পশ্চিম দিকে হেলে পড়েছে। প্রচণ্ড পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে ওরা, তবে উৎসাহ উদ্দীপনা কয়েক গুণ বেড়ে গেছে। মাহমুদ আর শৈল এখন মানচিত্র অনুযায়ী যেতে প্রস্তুত। ইব্রাহিমও ভেবে দেখল কথাটা সঠিক। সেদিনকার মতো ওরা সমুদ্রের ধারেই আশ্রয় নিল। নাম না জানা কীটপতঙ্গের শব্দ, সমুদ্র পাখির উড়ে যাওয়া, আর যতদূর চোখ যায় ততদূর শুধু নীল জলরাশি প্রভাবে ওদের মনটাও অনেক প্রশান্ত হয়ে গেছে। কোন দূর প্রান্ত থেকে গুপ্তধনের আশায় ওরা এখানে এসেছে তা এখন আর বারবার মনে আসছে না। ধনসম্পদ যদি নাও পাওয়া যায়, হয়তো এই প্রকৃতিটুকু ওদের অভিযানের সাক্ষ্য হয়ে থাকবে। প্রাণ নিয়ে দেশে ফিরে মেহেরের কাছে গল্প করতে পারবে। সেদিন রাতটা এই উপকূলেই ওরা আগুন জেলে কাটালো। প্রত্যেকে নিজের জীবনের অনেক গল্প বলল। পরদিন সকালের অভিযান নিয়ে সকলেই বেশ উত্তেজিত। জঙ্গলের গাছের ডালপালা দিয়ে বালির ওপর মাচা তৈরি করে ওরা সকলে সেই রাত্রে ঘুমোল। সাগরের নৈসর্গিক শব্দে খোলা আকাশে লক্ষ লক্ষ তারার তলায় ওই কটি মানুষই পৃথিবীতে যেন রয়েছে। পরের দিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা সবাই প্রস্তুত হলো।
ওরা জঙ্গলের দিকে মুখ করে যেদিকে রয়েছে সেই দিক বরাবর অর্থাৎ উত্তর পূর্ব দিকে মানচিত্র অনুযায়ী এগোতে হবে। 5-6 জন মানুষ মিলে আগে আগে চলেছে জঙ্গলের গাছ কাটতে কাটতে। অ্যাবেলিওর হাতে মানচিত্র। এই দ্বীপের ঠিক মাঝ বরাবর জায়গা থেকে উঁচু পাহাড় উঠে গেছে। শুধু পাহাড় থেকে ঘিরেই যেন কিছু গাছপালা আর একটি দিকে বালি জমে ছোট তটভূমি তৈরি করেছে। ওরা গতকাল রাতে সেই তটভূমিতেই ছিল যেখানে 200 বছর আগে শামসুদ্দিন জাহাজ নিয়ে এসেছিল। এখন সেই তটভূমি থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের ওপরে উঠতে হবে। মানচিত্র অনুযায়ী পাহাড়ের উপরের একটি জায়গায় গুহা থাকার কথা। এই বৃষ্টি অরণ্যগুলোর মধ্যে দিয়ে এগুলো অত্যন্ত কষ্টকর। তবুও এরা প্রবল উৎসাহে গাছ কেটে জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে এগোতে বুঝতে পারল সমতল ভূমির উপরে উঠছে। হঠাৎ একটা জায়গা থেকে পাহাড় অনেকটা খাড়াভাবে উঠছে। খুব সন্তর্পণে ওরা উপরে উঠতে শুরু করলো। সকলেই বাকরুদ্ধ। মানচিত্র দেখে সবার আগে দৃঢ়ভাবে অ্যাবেলিও এগোচ্ছে। বাকিরা শুধু তাকে অনুসরণ করে চলেছে। পাহাড় বরাবর উঠতে উঠতে এক জায়গাতে শৈল পা ফসকেছিল। সতর্ক থাকা ইব্রাহিম তাকে ধরে ফেলেছিল। বলল, এই সমতল জায়গাটার আশেপাশেই গুহাটার কোথাও থাকার কথা। তোমার ম্যাপ এখানে এসে থেমে গেছে। গুহাটা খুঁজে বের করতে হবে। সভ্য মানুষের পা যে এখানে আগে কখনো এসে পড়েছিল বিশ্বাস করতে অদ্ভুত লাগে। তবে এই অপ্রশস্ত জায়গায় গুহাটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। জঙ্গলের মধ্যে একটা বড় পাথরের সাহায্যে গুহার মুখটা বন্ধ করা ছিল। মেহমুদ ওটা সবার আগে দেখতে পায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় 200 বছরের পুরনো পাথরের চাঙড় গুহার মুখ থেকে সরতেই প্রথমবারের জন্য সূর্যের আলো কিছু দূর পর্যন্ত প্রবেশ করল। এতদিনের ভ্যাবসা দুর্গন্ধ বেরিয়ে ওদের নাকে মুখে লাগলো। ওরা এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু গুহার ভেতর থেকে একটা সরু জলপ্রবাহ পেরিয়ে পাহাড় থেকে নিচে নেমে গেছে। গাছের ডালপালা আর কাপড়ের তৈরি মশাল প্রত্যেকে একটা করে হাতে নিয়ে প্রথমে ইব্রাহিম এবং তারপর সবাই এক এক করে প্রবেশ করল। ঝাঁকে ঝাঁকে চামচিকে বাদুড়ের দল মাথার উপর থেকে ঝুলছে। মানুষের অনধিকার প্রবেশে তারা উড়ে বাইরে যাচ্ছে। ওদের বিষ্ঠায় গুহার মেঝেটা ভর্তি। নালা ধরে বেশিদূর গুহার মধ্যে এগোতে হলো না। এতগুলো মানুষের মশালের আলোর ঝলকানিতে গুহার ভেতর থেকে একটা প্রতিফলন বেরিয়ে আসছে। অবাক বিস্ময়ে সেই প্রতিফলনের কারণ দেখে ওদের সকলেরই জ্ঞান হারানোর মতো অবস্থা। লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা, স্বর্ণালঙ্কার ও বহুমূল্যবান মণি পাথরে গুহার চূড়া পর্যন্ত ভর্তি। শামসুদ্দিনের বিবরণ আর মানচিত্র তাহলে সম্পূর্ণ সঠিক। ওরা কেউ কখনো এর আগে এত সম্পদ চোখে দেখেনি। বিস্ময়ের মুহূর্তটা বেশ দীর্ঘক্ষণ রইল। প্রথম কথা ইব্রাহিমই বলল, আমি হলফ করে বলতে পারি রাজকোষে যা সম্পত্তি ছিল এখানে অন্তত তার থেকে 3 গুণ বেশি সম্পত্তি রয়েছে। আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। সব স্বপ্ন তাহলে সত্যি হবে। ইব্রাহিম বলল, এখানে যা সম্পদ রয়েছে তার অর্ধেক অংশ অ্যাবেলিও। তুমি না থাকলে এই অভিযান কখনো হতো না। সকলে সোনা দানা হাতে নেড়ে দেখছে। ইব্রাহিম এই এত সম্পত্তির মধ্যে কেবল একটি জিনিসকে খুঁজে চলেছে। তার ছোটবেলার স্বপ্ন, যে বিস্ময় প্রতিমার কথা তাকে এত দূর টেনে এনেছে, তা কোথায়? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ ইব্রাহিমের চোখে পড়ল একটি সোনার ঘোড়ার পেছনে অসাধারণ সুন্দর রূপোর বাক্সের মধ্যে লুকানো ছিল। মূর্তিটা হাতে নিয়ে বাকরুদ্ধ হয়ে গেল ইব্রাহিম। তাকে ওইভাবে বসে পড়তে দেখে বাকি সকলে এসেও মূর্তিটা দেখল। ওরা কেউ কখনো এর আগে এমন মূর্তি দেখেনি। হয়তো পৃথিবীতে এমন মূর্তি আর দ্বিতীয় নেই। সকলে সেই সোনার তৈরি অনেক বহুমূল্য পাথর খচিত ভগবান বুদ্ধের মূর্তিটা মুগ্ধ বিস্ময়ে দেখল। সবথেকে অদ্ভুত হলো মূর্তির মাথায় বসানো 3টে লাল রঙের পাথর। এই রং চুনি বা অন্য কোনো লাল রঙের মতো নয়। এমন অদ্ভুত লাল রং ওরা কেউ কখনো এর আগে দেখেনি। ইব্রাহিম বলল, আমি শুধু এটা নিয়ে যাব। অ্যাবেলিও, আমাদের আবার এখানে আসতে হবে। সবকিছু সঠিক।
যদি যুদ্ধে জিতি তাহলে তো ফিরে আসবই, আর যদি হারি তাহলে সময় নেব, কিন্তু ফিরে আমি আসবই। ওরা সকলে জাহাজে করে আনা ধনসম্পদ এই গুহার মধ্যে লুকিয়ে ফেলল। তারপর গুহার মুখ বন্ধ করে জঙ্গলের রাস্তা পেরিয়ে উপকূলে এসে পৌঁছল। শুধুমাত্র বুদ্ধ মূর্তিকে সঙ্গে নিয়ে জাহাজে করে ওরা এই দ্বীপ ছেড়ে সমুদ্রে ভেসে পড়ল। সুলতান আলাউদ্দিন যা চেয়েছিলেন তাই হয়েছে। এইবার যুদ্ধে জিততেই হবে। দিগ্বিজয়ের আনন্দে এই কয়জন ফিরে আসছে। আকাশে পূর্ণিমার চাঁদ, জাহাজের ডেকের ওপর ঠান্ডা হাওয়ায় সকলে বসে আছে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে ইব্রাহিম উঠে গেল। সকলে দেখল ইব্রাহিম ভেতর থেকে অত্যন্ত সাবধানে সেই বুদ্ধ মূর্তিকে বের করে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। সকলে অবাক বিস্ময়ে দেখল সেই শুভ্র চাঁদের আলো বুদ্ধমূর্তির উপরে পড়তেই এক অদ্ভুত ঘটনা ঘটল। চাঁদের আলো সেই লাল রঙের রত্নের মধ্যে দিয়ে প্রতিশ্রুত হয়ে সোনার বুদ্ধমূর্তির চারিদিকে একটা গোলাপি আভা তৈরি করল। সোনার উজ্জ্বলতার সাথে এই গোলাপি আভা মিশে এক স্বর্গীয় দীপ্তি তৈরি করল মূর্তিকে ঘিরে। সকলে অবাক বিস্ময়ে তিব্বতের মানুষের ভাস্কর্য দেখল। কি অসাধারণ শিল্পকর্মের নমুনা! পৃথিবীর ইতিহাসে আর হয়তো কখনো থাকবে না। ইব্রাহিমের ছেলেবেলার স্বপ্ন সত্যি হলো। এই মূর্তি সকলে দেখবে। সুলতানের শাহী খাজানার প্রধান আকর্ষণ হবে এই মূর্তি। বাংলাদেশে যত বৌদ্ধ মানুষজন থাকেন এ তাদের ধর্মীয় সম্পত্তি। ইব্রাহিমের প্রস্তাবে সকলেই সহমত। 2 দিন পরে জাহাজ ওদেরকে উপকূলে পৌঁছে দিল। সে যুদ্ধের সাক্ষ্য ইতিহাস বহন করে চলেছে। আলাউদ্দিন হারেনি, বাংলার মানুষ হারেনি। আক্রমণকারীরা যুদ্ধে পরাজিত হয়ে দিল্লি ফিরে গিয়েছিল। বহু বছর তারপরেও বাংলায় সুশাসন করেছিল হোসেন শাহ বংশ। অ্যাবেলিওকে সঙ্গে করে ওরা আবার ফিরে গিয়েছিল সেই দ্বীপে। শামসুদ্দিনের সমাধির সবটুকু সঙ্গে করে নিয়ে ফিরে এসেছিল বঙ্গদেশে। এদেশের মানুষ আরও সমৃদ্ধ হয়েছিল। আরও সুসম্পর্ক তৈরি হয়েছিল পর্তুগিজ বণিকদের সাথে। ইতিহাস হয়তো তার পাতায় এই দুঃসাহসিক অভিযানকে স্থান দেয়নি, তবে বাংলার মানুষ সেদিন জেনেছিল সদ্য যৌবনে পা রাখা এই কয়েকটি তরুণ জীবনের ঝুঁকি নিয়ে তাদের জন্য কি মহান কাজ করে গেছে। এতক্ষণ আপনি শুনছিলেন ইলিয়াস শাহীর গুপ্তধন, রচনা ঘটনা দিগন্ত। আজকের গল্প পাঠে ছিল শুভ, গল্পের সূত্রধার এবং একটি বিশেষ চরিত্রে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রক্তিম, শঙ্খ, রৌনক, মৈনাক, তৃষা, সৌমদ্বীপ, নীল, আর্য এবং সৌরভ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই নিজেকে যুক্ত করে নেবেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের লিস্টে, কারণ এক্সক্লুসিভ গল্পগুলো কিন্তু এই গল্পগুলোর থেকেও দুর্দান্ত হয়। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।